আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি অগ্ন্যাশয় এর গঠন এবং অগ্ন্যাশয়ের রস এই দুইটা বিষয়বস্তু নিয়ে আলাপ করব। তো প্রথমেই অগ্ন্যাশয় এর পরিচয়টা এবং অগ্ন্যাশয়ের গঠনটা আমরা একটু জানি। অগ্ন্যাশয় হলো বা প্যানক্রিয়াস ইংরেজিতে বলা হয়, অগ্ন্যাশয় হলো আমাদের দেহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। তো আমরা এই অগ্ন্যাশয়ের যে পরিপাকে ভূমিকা, এছাড়াও বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া অর্থাৎ বিপাকে যে ভূমিকা আছে সেগুলো আমরা দেখব এবং বিস্তারিত জানবো পরবর্তীতে। আমরা আজকে শুধুমাত্র অগ্ন্যাশয়ের গঠন এবং অগ্ন্যাশয়ের রস এই দুইটা নিয়ে কথা বলবো। তো অগ্ন্যাশয়ের প্রথমেই যদি আমি অবস্থান দেখি যে অগ্ন্যাশয়টা আসলে কোথায় অবস্থান করে, তো অগ্ন্যাশয় নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে অগ্ন্যাশয় আমাদের দেহের বাম পাশে, দেহের বাম পাশে বাম পাশে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডেনামের যে কুণ্ডলিত অংশ আছে সেখান থেকে প্লীহা পর্যন্ত এই পুরো অংশটা জুড়ে অগ্ন্যাশয়ের অবস্থান। তাহলে আমরা কি বলতে পারি, দেহের বাম পাশে পাকস্থলীর নিচে ডিওডেনাম এর কুণ্ডলিত অংশের মাঝে প্লীহা পর্যন্ত এই পুরো অংশটাতে অ্যাকচুয়ালি এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের অবস্থান। এখন আমরা যদি অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের আকার নিয়ে একটু কথা বলি, এর সাধারণত আকার হলো, প্যানক্রিয়াসের আকার মরিচের মতো দেখতে, মরিচের মতো। অনেক বইয়ে এটিকে পাতার মতো বলে অভিহিত করা আছে, পাতার মতো একটি গ্রন্থি। তো এটা হচ্ছে অগ্ন্যাশয়, যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অগ্ন্যাশয়ের এই আকৃতিটা সাধারণত পাতার মতো বা মরিচের মতো দেখতে। আর আমরা যদি এখন এই অগ্ন্যাশয়ের গঠন নিয়ে কথা বলি, তাহলে অগ্ন্যাশয়ের ভেতরের অনুচ্ছেদের কিছু অংশ বিশেষের ছবি দেখো নিচে দেওয়া আছে। আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সাধারণত অগ্ন্যাশয় ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল বা এগুলোকে আমরা অ্যাসাইনাসও বলতে পারি, এই লোবিউল বা অ্যাসাইনাস নিয়ে গঠিত। তা আমরা যদি এইভাবে বলে চলি যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, এর গঠন নিয়ে যদি কথা বলি, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল নিয়েই মূলত এই প্যানক্রিয়াস গঠিত। এটি একটি মাংসল মিশ্র প্রকৃতির মানে গ্রন্থি। এর সাধারণত রংটা গোলাপি ধূসর বর্ণের হয়ে থাকে এবং ভিতরে যদি আমরা এর প্রস্থচ্ছেদ কেটে দেখি তাহলে এরকম দেখতে পাবো, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দেখতে পাবো। আর সেই পুরো অংশ নিয়ে আসলে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গঠিত। এছাড়াও আমরা এই লোবিউলের ভেতর, তোমরা একটু লোবিউলটাকে খেয়াল করে দেখো, যেমন এই যে এটা একটা লোবিউল, এই লোবিউলের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখো, ঠিক মাঝখানে আমরা দেখতে পাবো যে একটা নালী অবস্থান করছে। এই নালীর চারপাশে কিন্তু বেশ কিছু কোষ এর একটি সজ্জা বিন্যাস আছে, এটি মূলত একটা লোবিউল। এই যে নালী যেটা আছে, এই নালীগুলোই অর্থাৎ লোবিউল এর মাঝে অসংখ্য, লোবিউলের মাঝে, অসংখ্য না সরি, কেন্দ্রীয়
নালিকা দেখা যায়, কেন্দ্রীয় নালিকা দেখা যায়। এই যে অসংখ্য কোষ দ্বারা পরিবেষ্টিত এই কেন্দ্রীয় নালিকাটা বা ছিদ্রটা, এটা মূলত পরবর্তীতে এই যে শাখা নালীতে পরিণত হয়। আর এই শাখা নালীগুলো একটা সময় লম্বা নালীতে পরিণত হয়। যে লম্বা নালীটাকে আমরা ওয়েরসাং নালী বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে কেন্দ্রীয় নালিকা, এই কেন্দ্রীয় নালিকাটা আবার পরবর্তীতে শাখা নালিকায় পরিণত হতে পারে, শাখা নালিকা এতে পরিণত হতে পারে। আবার এই অসংখ্য শাখা নালিকা মিলে তৈরি হয় হচ্ছে একটি বড় লম্বা একটা নালী, যেটাকে আমরা বলতে পারি ওয়েরসাং নালী, ওয়েরসাং নালী, ওয়েরসাং নালী বা ডাক্ট অফ ওয়েরসাং, আমরা বলতে পারি ডাক্ট অফ ওয়েরসাং, ডাক্ট অফ ওয়েরসাং আমরা এই নামে বলতে পারি। এবং ফাইনালি এই ওয়েরসাং নালীটা আবার পরবর্তীতে এসে মিলিত হয় সাধারণত অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভ্যাটার, অ্যাম্পুলা অফ ভ্যাটার এই নালীটাতে। এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, সাধারণত এইখানে এই যে অভিন্ন পিত্তনালী দেখতে পাচ্ছ, এই অভিন্ন পিত্তনালী এসে এই যে বড় যে ওয়েরসাং নালীটা ছিল প্যানক্রিয়াজের ভেতরে, তার সাথে মিলিত হয়ে মূলত এই ডিওডেনামে ভেতরে প্রবেশ করে। তো সেই দিক থেকে আমরা এই যে অভিন্ন পিত্তনালী এবং হচ্ছে অগ্নাশয়ের এই ডাক্ট অফ ওয়েরসাং বা অগ্নাশয় নালী, এটার যে একটা মিলনস্থল, এই মিলনস্থলটাকেই সাধারণত বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার এর আরেকটা নাম আমরা বলতে পারি হেপাটো, হেপাটো, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। এই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমেই মূলত এই অগ্নাশয় সাধারণত ক্ষুদ্রান্তের ডিওডেনামে উন্মুক্ত হয় এবং এইখান থেকেই এই নালীর মাধ্যমেই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস তথা এনজাইমস গুলো ডিওডেনামের মধ্যে প্রবেশ করে এবং পরিপাকে অংশগ্রহণ করে থাকে। তো এই ছিল অগ্নাশয়ের রস এর যে মানে প্রবাহ পথ বা গতিপথ সেটা। আর অগ্নাশয়ের অবস্থান এবং গঠন সম্পর্কে আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। এবার যদি অগ্নাশয় এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অগ্নাশয় সম্পর্কে, সেটা হলো সাধারণত অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে থাকে। তো অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। কেন অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি? অ্যাকচুয়ালি আমাদের দেহে, মানুষের দেহে দুই ধরনের গ্রন্থি থাকে। একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, নালীবিহীন এই গ্রন্থিগুলো সাধারণত হরমোন ক্ষরণ করে থাকে রক্তনালীর মধ্যে। আর অপরটি হলো বহিঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থিগুলো নালীযুক্ত হয় এবং নিজস্ব নালীতে সাধারণত এনজাইম ক্ষরণ করে থাকে। তো ভেরি ইন্টারেস্টিংলি দেখো, কারণ কি অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলছে? বিকজ অগ্নাশয় দুটা পার্ট আছে, একটা পার্ট হলো অন্তঃক্ষরা অংশ, আরেকটা পার্ট হলো কি বহিঃক্ষরা অংশ। এই অন্তঃক্ষরা অংশ যেটা, সেটা কি বললাম একটু আগে, হরমোন ক্ষরণ করে এবং অবশ্যই এটা নালীবিহীন একটা অংশ, নালীবিহীন গ্রন্থি। তো এই অন্তঃক্ষরা অংশ হরমোন ক্ষরণ করে এবং অগ্নাশয়ের আরেকটি অংশ আছে যেটা বহিঃক্ষরা অংশ, যেটা কিনা এনজাইম ক্ষরণ করে থাকে। উল্লেখ্য যে এই যে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন ক্ষরণ হয় এবং অগ্নাশয়ের বাকি যে অংশটা সেটা বহিঃক্ষরা অংশ এবং এইটা থেকে এনজাইম ক্ষরণ হয়। এই এনজাইম গুলোকে মূলত অগ্নাশয় রস বলে থাকে। তার মানে অগ্নাশয় এমন একটা গ্রন্থি যেই গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থির মতো এবং বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে থাকে, একই সাথে এনজাইম এবং হরমোন ক্ষরণ করতে পারে। ঠিক এই কারণেই মূলত অগ্নাশয়কে একটি মিশ্র গ্রন্থি বলা হয়। তো এখন আমরা চলো একটু অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ আর বহিঃক্ষরা অংশ, এই দুটো অংশ সম্পর্কে একটু জেনে নেই, যাতে আমাদের পরীক্ষায় মানে কাজে দেয়। খেয়াল করো, অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ,
সে অংশটাকে আমরা কি বললাম? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। এটা সাধারণত নালীবিহীন একটা অংশ এবং এখানে রক্তনালী থাকে প্রচুর। রক্তনালীতে সাধারণত এরা হরমোন ক্ষরণ করে থাকে। দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা অন্তঃক্ষরা অংশ যেটা, এই অন্তঃক্ষরা অংশ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে সাধারণত 4 ধরনের কোষ থাকে। 4 ধরনের কোষ। কি কি সেই 4 ধরনের কোষ? একটা হচ্ছে আলফা কোষ, আলফা সেল, যা কিনা গ্লুকাগন হরমোন ক্ষরণ করে থাকে। গ্লুকাগন হরমোনের কাজ আমরা ইনশাআল্লাহ লিভারের যে বিপাকীয় ভূমিকা সেখানে পড়তে গিয়ে আমরা বিস্তারিত জানবো এবং ইন ডিটেলসে জানবো। এখানে আমরা শুধুমাত্র হরমোনগুলোর নাম বা পরিচয়টা এবং উৎপত্তি স্থলটা একটু জানবো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সেকেন্ড যে কোষটা সেটা হলো বিটা কোষ এবং এই বিটা সেল সাধারণত ইনসুলিন তৈরি করে থাকে। ইনসুলিনের নাম তোমরা অনেকেই শুনেছো এবং এর কাজ কিছুটা হলে হয়তো বা জানো এবং ইন ডিটেইলস আমরা ইনশাআল্লাহ লিভারের ফাংশন পড়তে গিয়ে জানবো। এছাড়াও 3 নাম্বার যেই কোষটা আছে সেটা হলো ডেল্টা কোষ। তো ডেল্টা কোষ কি হরমোন ক্ষরণ করে? দেখো, সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে থাকে। কি হরমোন? সোমাটোস্ট্যাটিন হরমোন। সোমাটোস্ট্যাটিন হরমোন অ্যাকচুয়ালি গ্লুকাগন বা ইনসুলিনের কাজই নিয়ন্ত্রণ করে থাকে। আর ফাইনালি আমাদের যে কোষটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে সেটা হলো গামা কোষ। গামা কোষের নাম হলো পিপি কোষ। একে পিপি কোষও বলা হয় বিকজ এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামক একটি এনজাইম বা প্রোটিন এইটা ক্ষরণ করে থাকে। তো আমরা তাহলে বলতে পারি যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের? 4 ধরনের। একটা হলো আলফা কোষ যা গ্লুকাগন ক্ষরণ করে, দ্বিতীয়টি হলো বিটা কোষ যা ইনসুলিন ক্ষরণ করে, তৃতীয়টি হলো আমরা বলতে পারি ডেল্টা কোষ যেটা সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে থাকে, এবং ফাইনালি গামা কোষ বা পিপি সেল যেটা কিনা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এই উপাদানটি ক্ষরণ করে থাকে। ওকে, তো এটা ছিল অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ।